হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসগুলোতে। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান বিষয়ের আজকে আমরা অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। অধ্যায় 11 নাম হচ্ছে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ, এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ব্যবসায়ীদের জন্য। কারণ যে কোনো ব্যবসায়ী পণ্য ক্রয় করার পর সেই পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়, তারপরে মোট ব্যয় নির্ধারণ করা হয় এবং তারপরে বিক্রয় মূল্য নির্ধারণ করে তারপরে তারা বাজারে বিক্রি করে। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এখন এখানে খেয়াল করো যে ব্যবসা প্রতিষ্ঠান কয় ধরনের। তো এখানে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। একটি হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো প্রথমত আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আবার বলি ব্যবসা দুই ধরনের, একটা হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আর একটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে পণ্য ক্রয় করে পণ্য বিক্রি করা। যখন প্রথমে পণ্য ক্রয় করে এবং পণ্য বিক্রি করে, উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে নিয়ে আসা, সেই পণ্যের উপর কত টাকা খরচ হলো তারপর মোট ব্যয়, তারপর কিছু লাভ যুক্ত করে সেই পণ্যটাকে তারা বাজারে বিক্রি করে। তাহলে কিভাবে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা তাদের ক্রয়কৃত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে সেই ব্যাপারটা আমাদের এখন জানতে হবে। তো আমরা এই যে এখানে একটা ছক তৈরি করেছি, এই ছকের মাধ্যমেই আমরা জানতে পারবো যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। তো খুব মনোযোগ দিলে আশা করি ব্যাপারটি বুঝতে পারবে। তো উপরে লিখেছি আমরা ক্রয় মূল্য, মোট ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। ক্রয় মূল্য, মোট ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। তাহলে প্রথমত যে ব্যাপারটি সেটা হচ্ছে পণ্যের ক্রয় মূল্য। পণ্যের ক্রয় মূল্য মানে পণ্যটা কিনতে আমাদের যত টাকা ব্যয় হয়েছে সেটাকে বলা হয় পণ্যের ক্রয় মূল্য। ওটা হলো সলিড, শুধু পণ্য ক্রয় করার জন্য যে টাকাটা আমাদের ব্যয় হয়েছে। এখন কথা হলো যে পণ্যটা ক্রয় করলাম, পণ্য ক্রয় করার পর শুধু কি আমার অতটুকুই ব্যয় হয় নাকি এটার পাশাপাশি আমাদের আরো অনেক ধরনের ব্যয় হয়? তো অবশ্যই পণ্য ক্রয় ছাড়াও আমার এই পণ্য ক্রয় করার জন্য আমার আরো অনেক কিছু ব্যয় হয়। তাহলে খেয়াল করো, তাহলে এই যে পণ্য ক্রয় মূল্যের সাথে যোগ করতে হয় প্রত্যক্ষ ব্যয়। এখন বলা হলো প্রত্যক্ষ ব্যয় কি? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে পণ্য ক্রয় করার পর থেকে সেই পণ্য গোডাউনে পর্যন্ত আনা পর্যন্ত যে সকল খরচ হয় তাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। আবার বলি, পণ্য ক্রয়ের পর থেকে ক্রয়কৃত পণ্য আমাদের গোডাউনে আনা পর্যন্ত যে সকল ব্যয় হয়, এই সকল ব্যয়কে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। যেমন এখানে বলা হয়েছে পণ্য ক্রয় করলাম, এরপর প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে বলা হয়েছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন মানে পণ্যটা কিনলাম, সেটাকে গাড়ি দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের গোডাউনে নিয়ে আসলাম, সেটার জন্য ক্রয় পরিবহন। অথবা আমরা যদি অনেক দূর দূরান্ত থেকে পণ্য আনতে চাই, ধর চিটাগং থেকে যদি পণ্য আনি বা বাংলাদেশের বাইরে থেকে যদি কিছু পণ্য আনতে দেখা যায় জাহাজের মাধ্যমে পণ্য আনতে হয়, তার জন্য জাহাজ ভাড়া দিতে হয়। তারপরে শ্রমিকরা আমাদের সেই পণ্য উঠায় অথবা নামায়। যে পণ্য যখন জাহাজ বোঝাই করে আবার জাহাজ থেকে পণ্য নামানো হয়, এটাকে তখন শ্রমিকদের মজুরি দিতে হয়। এই মজুরিটাকে প্রত্যক্ষ খরচ বলে। ডক চার্জ মানে হচ্ছে বন্দর খরচ, তারপরে গাড়ি ভাড়া, বিমান খরচ, পণ্য খালাস খরচ করতে হয়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দিতে হয় আমদানি শুল্ক। আমদানি শুল্ক দিতে হয়। আমদানি শুল্ক বলতে যে আমরা যদি বিদেশ থেকে পণ্য কিনে নিয়ে আসি তখন সরকারকে যে ট্যাক্সটা দিতে হয় পণ্যের ক্রয় মূল্যের উপর, ওটাকে বলা হয় আমদানি শুল্ক। আমদানি করার জন্য যে শুল্ক, এইরকম ধরনের আর অনেক ধরনের কিছু প্রত্যক্ষ ব্যয় থাকতে পারে। তো সম্ভাব্য কিছু আমরা প্রত্যক্ষ ব্যয় লিখলাম। তো এই প্রত্যক্ষ ব্যয়টা যদি আমরা এই পণ্যের ক্রয় মূল্যের সাথে যদি যোগ করে দিই, তাহলে আমাদের মোট ক্রয় মূল্য দাঁড়ায় যে ওই পণ্যটা গোডাউনে আনা পর্যন্ত আমাদের এত টাকা খরচ হলো, ওইটাকে বলা হয় মোট ক্রয়। আমরা অবশ্যই তাহলে ক্রয়ের ব্যাপারটা বুঝতে পেরেছি যে প্রথমত পণ্য ক্রয় করতে যে টাকাটা ব্যয় হয় সেটাকেই শুধু ক্রয় বলে না, এইটার সাথে প্রত্যক্ষ ব্যয়গুলো যদি যোগ করা হয় তাহলে এটাকে বলা মোট ক্রয় মূল্য, যে ক্রয় করতে আমার এত টাকা খরচ হয়েছে। এরপরে যত টাকা পণ্য ক্রয় করতে খরচ হলো, এখন গোডাউনে আনলাম, এই পর্যন্ত কি আমাদের কাজ শেষ? না। গোডাউনে পণ্য আনার পর গোডাউন থেকে সেই পণ্যটাকে আবার ভোক্তার কাছে পৌঁছাতে হবে আমাকে। ভোক্তা মানে যে পণ্যটা আমাদের কাছে ক্রয় করে নিবে বা কিনে নিবে তাকে বলা হয় ভোক্তা, বা যে পণ্যটি ভোগ করবে। তো সেই গোডাউন থেকে এখন পণ্য আমরা ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছানো পর্যন্ত এখন যেই সকল ব্যয় হবে ওই ব্যয়টাকে বলবো আবার পরোক্ষ ব্যয়। তাহলে এই যে মোট ক্রয় মূল্যের সাথে যোগ পরোক্ষ ব্যয়,
পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয় মানে হচ্ছে আবার বলি যে গোডাউনে পণ্য আনার পর সেই পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে সকল খরচ তাকে বলা হয় পরোক্ষ ব্যয়। যেমন এখানে বলেছে গুদাম ভাড়া অথবা দোকান ভাড়া। যে গুদামে আমরা পণ্যটা রাখলাম বা গোডাউনে যে পণ্যটা রাখলাম ওটাকে বলা ওইখানে ওটার জন্য একটা ভাড়া দিতে হয়, ওটাকে বলা হয় গুদাম ভাড়া। তারপরে দোকান ভাড়া, যদি আমরা গুদাম থেকে পণ্য দোকানে এনে বিক্রি করি অথবা আমাদের শোরুম থাকতে পারে তার জন্য শোরুম ভাড়া দিতে হয়। বেতন, কর্মচারী আমাদের প্রতিষ্ঠানে যেই সকল পার্মানেন্ট কর্মচারীরা কাজ করে তাদেরকে মাস ভিত্তিতে বেতন দিতে হয়। তারপরে বিজ্ঞাপন, পণ্য আমার কাছে আছে এখন এই পণ্যটা জনগণকে জানাতে হবে, এই জন্য বিজ্ঞাপন প্রচার যেটাকে বলা হয়। তারপরে এখানে অফিস খরচ ইত্যাদি, এরকম অনেক ধরনের হাজার হাজার আমাদের খরচ থাকতে পারে। প্রতিষ্ঠান ভেদে খরচগুলো এক এক প্রতিষ্ঠানে এক এক রকম হতে পারে। এখানে এগুলা পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচের যেই টাকাটা আছে সেই টাকাটা যদি আমরা এই যে মোট ক্রয় মূল্যের সাথে যোগ করি তাহলে আমাদের যে ব্যয়টা বের হয় তা হলো মোট ব্যয়। যে এখন আমরা পাইলাম মোট আমাদের পণ্যের পিছনে একদম ক্রয় থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত আমাদের কত টাকা ব্যয় হতে পারে তার একটা আনুমানিক ধারণা মোট ব্যয় পেলাম। এই যে মোট ব্যয় পাওয়ার পর এখন যদি আমরা মোট ব্যয় যত টাকা হয়েছে তত টাকাই যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে আমাদের লাভও হবে না আবার ক্ষতিও হবে না। তাহলে আমরা জানলাম যে এই পর্যন্ত আমাদের মোট ব্যয়, এর থেকে যদি আমরা বেশি বিক্রি করি তাহলে লাভ হবে, এর থেকে কম বিক্রি করলে আমাদের ক্ষতি হবে। সাপোজ ধরলাম এখানে আমাদের মোট ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা, এখন যদি আমরা 1 লক্ষ টাকাই বিক্রি করে দেই তাহলে আমাদের কোনো লাভ হইল না আবার কোনো ক্ষতি হইল না। যত টাকা বিনিয়োগ করলাম তত টাকা ফেরত আসলো। কিন্তু 1 লক্ষ টাকার বেশি যদি বিক্রি করি তখন যতটুকু বেশি বিক্রি করবো ওই টাকাটা আমাদের জন্য হবে লাভ। এখন লাভটা কিভাবে বের করবো? মোট ব্যয় দেওয়া আছে, এখন তারপর লিখছি যোগ প্রত্যাশিত মুনাফা। এখানে মুনাফা হলো যে যিনি বিক্রেতা, যিনি পণ্যটি বিক্রি করবে ওনার উপর ডিপেন্ড করতেছে উনি কত পার্সেন্ট লাভ চায়, উনি কিরকম লাভ করতে চায়। মোট ব্যয় যত টাকা হয়েছে তার উপর সে 10%, 20%, 25%, 30% ইচ্ছা সে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে। অথবা বাজারে দেখতে হবে যে এই পণ্যের সামঞ্জস্য মূল্য কত, ওই অনুযায়ী তার লাভ করতে হবে। তারপরে যত প্রশ্নে লেখা থাকবে যে মোট ব্যয়ের উপর এত পার্সেন্ট সে লাভ করতে চায়, তখন এই যে মোট ব্যয় যত টাকা হবে তত গুণ ওই পার্সেন্টেজটা যদি আমরা করি তাহলে লাভের পরিমাণটা বেড়ে যাবে। মোট ব্যয়ের সাথে যদি লাভটা যোগ করে দিই তাহলে আমাদের যেটা বের হয় তার নাম হলো বিক্রয় মূল্য। মোট ব্যয়ের সাথে যদি লাভ যোগ করি তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এইভাবেই একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা তাদের ক্রয় মূল্য, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে। আশা করি এখন যদি আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে অবশ্যই ব্যাপারটি আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি এখন একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। খেয়াল করো যে আমরা একটি উদাহরণ লিখেছি, সেই উদাহরণটাকে এখন আমরা সমাধান করার চেষ্টা করব। তো উদাহরণটা একটু পড়ি। দেখো, যারা করিম একজন ব্যবসায়ী, তিনি দক্ষিণ আফ্রিকা থেকে 2000 কুইন্টাল গম আমদানি করেন। দক্ষিণ আফ্রিকা থেকে 2000 কুইন্টাল গম আমদানি করেন। তো এখন গম ক্রয় প্রতি কুইন্টাল 30,000 টাকা। এক কুইন্টাল গমের দাম 30,000 টাকা হিসেবে তিনি 2000 কুইন্টাল গম ক্রয় করেছেন। এরপরে তাহলে এই যে গম ক্রয়, এটা হলো তার পণ্য ক্রয় করতে যে সলিড টাকাটা গেল সেটা। এরপরে বলছে জাহাজ ভাড়া। তাহলে জাহাজ ভাড়া কি? আমরা আফ্রিকা থেকে পণ্যটা কিনলাম, এখন সেই পণ্যটা বাংলাদেশে আনার জন্য জাহাজ দিয়ে যদি নিয়ে আসি তাহলে জাহাজের ভাড়া দিতে হবে। তাহলে জাহাজ ভাড়া 5 লাখ টাকা, এটা হলো প্রত্যক্ষ ব্যয়। তারপর জাহাজ থেকে যদি আমরা জাহাজ থেকে গমটা নামিয়ে আবার গাড়ি দিয়ে যদি আমরা গোডাউনে নিয়ে আসি তার জন্য দিতে হবে আমাদের গাড়ি ভাড়া। তাহলে গাড়ি ভাড়া 50,000 টাকা, এটা প্রত্যক্ষ ব্যয়। তারপর বীমা খরচ, যে জাহাজ দিয়ে আমরা যে পণ্যটা নিয়ে আসবো এর জন্য বীমা কোম্পানির কাছে আমরা ওই পণ্যের একটা বীমা করলাম। তাহলে এই যে বীমা খরচ, এই বীমা খরচ তো পণ্য ক্রয়ের উদ্দেশ্যেই হইল, তাহলে বীমা খরচটা এখানে প্রত্যক্ষ ব্যয়। তারপর লেগেছে আমদানি শুল্ক, যে বিদেশ থেকে যেহেতু বাংলাদেশের বাহির থেকে যদি কোনো পণ্য বাংলাদেশে ঢুকে তার জন্য সরকারকে আমদানি শুল্ক দিতে হয়, ট্যাক্স। তাহলে এখানে আমদানি শুল্ক 2 লাখ টাকা দিলাম, এটাও প্রত্যক্ষ খরচ, পণ্য ক্রয় করার জন্যই খরচ হয়েছে। তারপর ডক চার্জ 20,000 টাকা। ডক চার্জ মানে হচ্ছে বন্দর খরচ। এটা হলো যেখানে জাহাজটা পণ্য উঠানো নামানোর যেই জায়গাটা হয় ওই জায়গার জন্য একটা চার্জ দিতে হয়, সেটাকে বলা হয় ডক চার্জ। তো এর জন্য আমাদের খরচ হলো আরো 20,000 টাকা। তাহলে এটাও তো পণ্য ক্রয় করার জন্যই আমাদের খরচ হলো। তাহলে পণ্য ক্রয় করার জন্য যে সকল খরচ সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়, আমরা একটু আগে আমরা জানলাম। এরপরে গম বিক্রয়ের জন্য খরচ,
তার এই গমগুলা ক্রয় করার পর সেই গমগুলা সে কি করবে, বিক্রি করবে। বিক্রয়ের জন্য তার খরচ গুদাম ভাড়া করতে হয়েছে 10,000 টাকা। যে গুদাম ভাড়া, এখন সেই গমগুলো যেখানে রাখবে তার জন্য তার একটি গুদাম বা একটা গোডাউন দরকার, সেখানে সেটার জন্য একটা ভাড়া দিতে হয়। সেটার ভাড়া যেমন দেওয়া আছে ধরলাম 10,000 টাকা, তাই এটা কি পরোক্ষ খরচ। তারপরে দোকান ভাড়া, যেই দোকানে গমগুলো নিয়ে আমরা বিক্রি করব তার জন্য একটা ভাড়া দিতে হবে, সেটাও পরোক্ষ খরচ। কর্মচারীদের বেতন 50,000 টাকা। তাহলে কর্মচারীদের বেতন, যে কর্মচারীরা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে বা দোকানে কাজ করে তাদেরকে বেতন দিতে হয়, এটাকে বলা হয় বেতন, এটা পরোক্ষ খরচ। এরপরে বিজ্ঞাপন খরচ, যে আমি গমের বিজ্ঞাপন দিলাম, যে গম প্রচার করলাম যে আমার কাছে এই পরিমাণে পণ্য আছে, এগুলো আমরা বিক্রি করবো, তাহলে এটার জন্য যে প্রচার খরচ করতে হয় সেটাকে বলা হয় বিজ্ঞাপন। তো এইভাবে আরো অনেক ধরনের খরচ থাকতে পারে, জাস্ট এখানে উদাহরণ দিয়ে একটা উদাহরণের দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তারপর লাস্টে বলো, তিনি মোট ব্যয়ের উপর 10% লাভ করতে চায়। তার মোট যত টাকা ব্যয় হবে তার উপর সে 10% লাভ করতে চায়। তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করো। এখন এই 2,000 কুইন্টাল গমের বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করো, আমরা ঘর করলাম বিবরণ টাকা টাকা, উপরে লিখলাম বিক্রয় মূল্য নির্ণয়। তো প্রথমেই আমরা লিখবো এখানে এই ব্যাপারটা লিখবো যে কি ক্রয় করছে। এখান থেকে আফ্রিকা থেকে আমাদের ক্রয় করেছে গম। গম ক্রয় 2,000 কুইন্টাল, 2,000 কুইন্টাল গম ক্রয়। আর 1 কুইন্টাল গমের দাম হচ্ছে 30,000 টাকা। 1 কুইন্টাল গমের দাম হচ্ছে 30,000 টাকা। তাহলে 2,000 আর 30,000 গুণ করবো, 3 দুগুণে 6 আর 3টা 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়ালো হলো 6 কোটি 60 কোটি টাকা, 60 কোটি টাকা, 60 লক্ষ টাকা আমরা পণ্য গম ক্রয় করেছি। 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা গম ক্রয় করেছি। এখন এই 60 লক্ষ টাকা, এখন কি শুধু কি আমার কি 60 লক্ষ টাকাই ব্যয় হয়েছে? কারণ এটা আনার জন্য তো আমাকে আরো অনেক টাকা ব্যয় করতে হয়েছে, ওগুলাকে বলবো প্রত্যক্ষ ব্যয়। তাহলে এই যে গম ক্রয়ের সাথে যোগ করবো, যোগ প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। এখন প্রত্যক্ষ ব্যয়গুলো এখানে বলছিলাম যে প্রত্যক্ষ ব্যয়গুলো শুরু হয়েছে জাহাজ ভাড়া থেকে। তাহলে লিখবো জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া দেওয়া আছে 5 লক্ষ টাকা। এরপরে গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া লিখবো, এখানে দেওয়া আছে 50,000 টাকা, গাড়ি ভাড়া 50,000 টাকা। তারপরে একটা বীমা খরচ, বীমা খরচ 1 লক্ষ টাকা, বীমা বীমা খরচ 1 লক্ষ টাকা। এরপর যেটা দেওয়া আছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক, আমদানি শুল্ক, আমদানি শুল্ক দেওয়া আছে 2 লক্ষ টাকা। লাস্ট বলা আছে ডক চার্জ, ডক চার্জ, ডক চার্জ 20,000 টাকা। এরপর আরো প্রত্যক্ষ খরচ দেওয়া আছে আরেকটি, ডক চার্জের পর ডক চার্জ, আমদানি শুল্ক, ডক চার্জ, এগুলো দেওয়া আছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই যে প্রত্যক্ষ খরচগুলো এখন আমরা যোগ করে দিব, 5 লক্ষ 6 7 8 8 লক্ষ 70,000 টাকা। এখানে 8 লক্ষ 70,000 টাকা। তাহলে আমাদের পণ্য ক্রয় করতে গেছিল 6 লাখ টাকা, আর সাথে আরো এক্সট্রা পণ্য ক্রয় করার জন্য খরচ হয়েছে 8 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 68 লক্ষ 70,000 টাকা। এটাকে আমরা লিখবো মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, যে পণ্য ক্রয় করতে মোট আমাদের 68 লক্ষ 70,000 টাকা ব্যয় হয়েছে। এখন এখানে কিন্তু ব্যয় শেষ না, এটা জাস্ট গোডাউনে আনা পর্যন্ত খরচ। এরপর গোডাউন ভাড়া থেকে শুরু করে এই পণ্যটাকে আমার ভোক্তার কাছে পৌঁছানো হবে। তো এই পর্যন্ত, যে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যেই সকল খরচ, এই সকল খরচকে বলা হয় পরোক্ষ খরচ। তাহলে এই মোট ব্যয়ের সাথে এখন আমরা পরোক্ষ খরচটা যোগ করে দেবো। পরোক্ষ খরচগুলো হলো, এবার আমরা এখানে লিখবো যোগ পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচগুলো শুরুতেই আছে গুদাম ভাড়া, গুদাম ভাড়া 10,000 টাকা। এরপরে আছে দোকান ভাড়া, দোকান ভাড়া, দোকান ভাড়া আছে 20,000 টাকা। এরপরে দেওয়া আছে বেতন, কর্মচারীদের বেতন, তাহলে শুধু বেতন লিখি, বেতন দেওয়া আছে 50,000 টাকা। এরপরে খরচ দেওয়া আছে বিজ্ঞাপন,
বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা। এই হচ্ছে পরোক্ষ খরচগুলা। আরো পরোক্ষ খরচ থাকতে পারে, তো এখানে এই কটা পরোক্ষ খরচ দেওয়া আছে, তাহলে পরোক্ষ খরচগুলো যোগ করি 50 50 1 লক্ষ, তাহলে এখানে 1,30,000 টাকা, 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা 68,70,000 টাকার সাথে আমরা যোগ করব। 68 69 70 লক্ষ টাকা হয়েছে আমাদের মোট ব্যয়। তাহলে এই যে এটার নাম হয়ে গেল মোট ব্যয়। তাহলে মোট ব্যয় পেলাম আমরা, মোট ব্যয় পেলাম, কিন্তু আমাদের বের করতে বলছে বিক্রয় মূল্য। এখন এখানে তো জায়গা হবে না, আমি এতটুকু মুছে বাকি এই জায়গায় বাকিটুকু করছি। তো ব্যাপারটা খেয়াল করো যে এখানে মোট ব্যয় হলো, এখন আমি এখানে যাচ্ছি যে মোট ব্যয় বলছে, তার লাস্টে বলছে তিনি মোট ব্যয়ের উপর 10% লাভ করতে চান, মোট ব্যয়ের উপর 10% লাভ করতে চান। তাহলে এই মোট ব্যয়ের সাথে যোগ করব তার প্রত্যাশিত মুনাফা, সে কত পার্সেন্ট লাভ করতে চায়, প্রত্যাশিত মুনাফা। তো প্রত্যাশিত মুনাফা, তো প্রত্যাশিত মুনাফা বলা আছে প্রশ্নে 10%, তাহলে এখানে সে টোটালি ব্যয় করছে 70 লক্ষ টাকা। তো 70 লক্ষ টাকা 10% হয় 7 লক্ষ টাকা, তার মানে সে 7 লক্ষ টাকা লাভ করবে। 70 লক্ষ টাকা তার মোট ব্যয় হয়েছে, এই মোট ব্যয়ের উপর 10% 7 লক্ষ টাকা, তাহলে সে বিক্রি করবে 77 লক্ষ টাকা। এটা হলো তার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এইভাবে বিক্রয় মূল্য আমরা নির্ণয় করব। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল, যে ব্যাপারটা আমরা আসলে তাহলে বুঝতে পেরেছি। আবার একটু রিভিউ করি যে পণ্য ক্রয় করার জন্য যে টাকা প্রথমে গেছে সেটাকে লিখবো, এরপর যোগ প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় বলতে পণ্য ক্রয় করার জন্য আমার আরো এক্সট্রা যে টাকা ব্যয় হচ্ছে তাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়, মানে পণ্য ক্রয়ের পর থেকে গোডাউনে আনা পর্যন্ত খরচকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। সেই প্রত্যক্ষ ব্যয়গুলো যদি আমরা ওই ক্রয় মূল্যের সাথে যোগ করি তাহলে যেটা বের হয় তার নাম হলো মোট ক্রয় মূল্য। তারপর মোট ক্রয় মূল্যের সাথে যদি আমরা পরোক্ষ ব্যয় বলতে হচ্ছে পণ্য গোডাউনে আনার পর গোডাউন ভাড়া থেকে শুরু করে একদম ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে সকল খরচ, এই সকল খরচকে বলা হয় পরোক্ষ খরচ। পরোক্ষ খরচগুলো যদি মোট ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করি তাহলে যে ব্যয় বের হয় তার নাম হলো মোট ব্যয়। যে মোট আমার গম বিক্রয় আনা থেকে একদম ক্রয় থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত আমার টোটাল খরচ হচ্ছে 70 লক্ষ টাকা। এখন আমি 70 লক্ষ টাকা, যত টাকাই আমার মোট ব্যয় হোক, আমি তত টাকার উপর 10% লাভ করতে চাই, কারণ প্রশ্নে বলা আছে 10% লাভ করতে চাই। তাহলে এই 70 লক্ষ গুণ 10%, তার মানে সে 7 লক্ষ টাকা লাভ করতে চায়। তাহলে মোট ব্যয়ের সাথে আমি যদি লাভের টাকাটা যোগ করি তাহলে যে মূল্যটা বের হয় তার নাম হলো বিক্রয় মূল্য। এটা হলো বিক্রয় মূল্য। এখন এখানে 2000 কুইন্টাল গমের বিক্রয় মূল্য। এখন তুমি যদি কেজিতে চাও যে এখানে তাহলে প্রতি কেজি গমের বিক্রয় মূল্য কত, তাহলে কুইন্টাল কি তুমি কেজি বানিয়ে নিবা। তো আমরা জানি যে 1 কুইন্টাল সমান সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান সমান 100 কেজি, তাহলে 2000 গুণ 100, 2000 গুণ 100 তাহলে 2 লক্ষ কেজি। তাহলে আমি যদি এখন বলি যে তাহলে 1 কেজি দাম কত, তাহলে 2 লক্ষ দিয়া এই 77 লক্ষকে আমি ভাগ করব, তাহলে আমি প্রতি কেজি গমের বিক্রয় মূল্য পাবো। আর যদি মনে করি যে প্রতি কেজি গমের মোট ব্যয় কত, তাহলে এই যে মোট ব্যয় 7 লক্ষ, এই 7 লক্ষ টাকাকে 2 লক্ষ গম কেজি, 2 লক্ষ কেজি দিয়ে আমি ভাগ করবো, তাহলে প্রতি কেজি গমের মোট ব্যয় পাবো। আবার যদি মনে করি যে মোট ক্রয় মূল্য কত, প্রতি কেজি গমের মোট ক্রয় মূল্য কত, যে 1 কেজির ক্রয় মূল্য কত, তাহলে এই 68,70,000 টাকাকে আমি যে 2 লক্ষ গম কেজি দিয়ে ভাগ করবো, তাহলে প্রতি কেজি গমের ক্রয় মূল্য বের হয়ে যাবে। এইভাবেই আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ক্রয় মূল্য, মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকি, এবং যারা ব্যবসায়ী তারা এইভাবেই নির্ধারণ করে থাকে। আশা করি যে এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যেই ক্লাস হবে সেই ক্লাসে আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানটা নিয়ে আলোচনা করবো, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এটাও আসে, খুব কম আসে, তারপরেও এটা আমাদের শিখতে হবে। কিন্তু এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা মাস্ট পরীক্ষায় আসবেই, এবং হয়তো এই যে আগামীতে যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষাও তোমাদের আসতে পারে। তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর এই দুঃসময় সবাই বাসায় থেকে পড়াশোনা করার চেষ্টা করো। অবশ্যই ভালো রেজাল্ট করতে পারে আমি বিশ্বাস করি। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।